প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি খুব ভালো চলছে। আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি স্কুলের প্রশ্নপত্র, তাও আবার একদম নিখুঁত উত্তর সহ আলোচনা। পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে, কোন কোন অধ্যায় থেকে বেশি নম্বর থাকবে, সব কিছু আজকে আমরা এই একটি ভিডিওতেই কভার করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে একটা হেয়ার স্কুলের প্রশ্নপত্র, সেকেন্ড সামেটিভ, ক্লাস 6, ফুল মার্কস 50, টাইম 1 ঘন্টা 40 মিনিট এবং বিষয় হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান। দেখতে পাচ্ছ 9খানা প্রথমে এমসিকিউ দিয়েছে, আমি প্রত্যেকটা উত্তর বুঝিয়ে দিচ্ছি। চলো দেখো, এখানে এসআইতে বেগের একক হলো অপশান ডি, মিটার পার সেকেন্ড। দেখো তোমরা এই উত্তরটা জাস্ট মুখস্থ করো, কিন্তু পরবর্তীকালে ভুলে যাও, লিখতে পারো না। কেন মিটার পার সেকেন্ড হলো বুঝে নাও। দেখো, বেগ হলো একক সময় অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এসআই পদ্ধতিতে সরণের একক হচ্ছে মিটার, বুঝতে পারলাম। তাই এখানে এম এসছে, আর এবং সময়ের একক কি, সেকেন্ড, তাই বেগের একক মিটার পার সেকেন্ড হয়েছে। ক্লিয়ার হয়েছে। 2 নম্বরের প্রশ্ন দেখো, অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটি, এখানে অপশান এ হবে মিলিমিটারে। 3 নম্বর প্রশ্ন, আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় কি, স্থিতিশক্তি। কেন বুঝে নাও। দেখো, কোনো বস্তুর স্বাভাবিক আকার বা আকৃতি পরিবর্তন ঘটলে বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য বা শক্তি সঞ্চিত হয় তাকে স্থিতিশক্তি বলে। যেমন ধরো, ধনুক টানলে বা স্প্রিং সংকুচিত করলে স্থিতিশক্তি সঞ্চিত হয়। ওকে, নেক্সট 4 দাগের প্রশ্ন কি বলছে, একটা ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী কিন্তু এখানে ঘর্ষণ বল। এবারটি বুঝে নাও। দেখো, ফুটবল যখন মাঠের ওপর দিয়ে গড়িয়ে যায় তখন মাঠের ঘাস বা মাটি বলটির গতির বিপরীত মুখে একটি বাধাজনিত বল প্রয়োগ করে। এই বলটিকে আমরা বলি ঘর্ষণ বল, যা বলের গতিকে কমিয়ে একসময় থামিয়ে দেয়। আশা করি বুঝতে পারছো। 5 দাগের প্রশ্ন, চাপ সামনে রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ কি হবে। উত্তর লিখবে কিন্তু এখানে চাপটা কিন্তু বাড়বে, কারণ ব্যাপারটা যে চাপ একই রাখা হয়, তবে ক্ষেত্রফল বাড়লে বলের মানও সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। 6 দাগের প্রশ্ন, জলের গভীরতা বাড়লে কি হবে। অপশান ডি দেখো, সব দিকেই চাপ বাড়বে। কেন ব্যাপারটা বুঝে নাও। দেখো, তরলের ভেতরের কোনো বিন্দুতে চাপ সব দিকে বলতে নিচে, ওপরে, পাশে সমানভাবে ক্রিয়া করে। তরলের গভীরতা যত বাড়ে, তরলের স্তম্ভের ওজন বাড়ার কারণে সেই বিন্দুতে সব দিকেই চাপের পরিমাণ বাড়তে থাকে। নেক্সট 7, ব্রোঞ্জ তৈরি হয় কি দিয়ে, এটা মিস্টেক হলো। 7টা হচ্ছে লোহার প্রধান আকরিক হলো হিমাটাইট বা হেমাটাইট। ঠিক আছে, আচ্ছা, হেমাটাইট কী জিনিস দেখো, লোহার প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিক হলো হেমাটাইট। সংকেতটা লিখে নাও Fe2O3। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 8 প্রশ্ন, ব্রোঞ্জ তৈরি হয় তামা আর টিন দিয়ে। ঠিক আছে, তামা আর কি বললাম, টিন দিয়ে, এটা বোঝানো তেমন কিছু নেই। 8, পাললিক শিলা হলো, এখানে যেগুলো আছে তার মধ্যে চুনা পাথর। কেন হলো এটা, দেখো, পলি জমে স্তরে স্তরে যে শিলা তৈরি হয় তাকে পাললিক শিলা বলে। চুনা পাথর হলো একটি পাললিক শিলা। ঠিক আছে, বাকি যে 3টে আছে না, ব্যাসাল্ট, গ্রানাইট আর পিউমিস, এগুলো কিন্তু তোমার আগ্নেয় শিলা। ওকে, আচ্ছা চলো শূন্যস্থান পূরণ। এখানে 7টা দিয়েছে। 1 নম্বরের প্রশ্ন, পুরীর তুলনায় দার্জিলিংয়ে বায়ুর চাপ কম। আচ্ছা, পুরীর তুলনায় দার্জিলিংয়ে বায়ুর চাপটা কম কেন, মুখস্থ করলে তো হবে না, বুঝতে হবে তোমাদের ব্যাপারটা। ঠিক আছে, ব্যাপার হচ্ছে দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়ে বায়ুর স্তর তত কি হয়, পাতলা হয় এবং বায়ুর চাপ তত কমতে থাকে। ঠিক আছে, পুরী সমুদ্র তীরে অবস্থিত হওয়ায় সেখানে বায়ুর চাপ বেশি, কিন্তু দার্জিলিং পাহাড়ি অঞ্চলে মানে উঁচুতে অবস্থিত হওয়ায় সেখানে বায়ুর চাপ কম। আশা করি বুঝতে পেরেছো। 2 দাগের প্রশ্ন দেখো, ড্যাশের গতির ক্ষেত্রে বার্নৌলি নীতি প্রযোজ্য। উত্তর কী হবে এখানে, গ্যাসীয় পদার্থের বা আদর্শ তরল লিখলেও হবে।
অর্থাৎ ব্যাটা বুঝিয়ে বলি, কোনো গতিশীল আদর্শ প্রবাহী, সেটা তরল হতে পারে বা গ্যাস হতে পারে, বেগ বাড়লে স্থানের চাপ কমে যায়, এটা হচ্ছে বার্নৌলির নীতিটা। 3 নম্বর, ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা কী করে, বাধা দেয়। একটু আগে বোঝালাম ফুটবলটা নিয়ে, একবার বলে দিই। দেখো, ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির অভিমুখের বিপরীতে কাজ করে, তাই এটি চলমান বস্তুর গতিকে বাধা দেয় বা কমিয়ে দেয়। 4 দাগের প্রশ্ন, গড় সৌরদিনের 1/86,400 অংশ সমান 1 সেকেন্ড। ঠিক আছে। 5 দাগের প্রশ্ন, ড্যাশ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদন ছাড়া আর সব স্তরে থাকতে পারে, সেটা হচ্ছে মানুষ। মানুষ কেন? দেখো, মানুষ উদ্ভিদ, সরাসরি না খেয়ে প্রথম সারির খাদক মানে তৃণভোজী, দ্বিতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক, যে কোনো স্তরে প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। হ্যাঁ, এবং এই কারণে কিন্তু মানুষকে আমরা সর্বভূ প্রাণী বলি। আর খাদ্য শৃঙ্খলের উৎপাদক বাদে বাকি সব স্তরেই কিন্তু এই মানুষ অবস্থান করতে পারে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট চলে আসো। 6 দাগের প্রশ্নটা এখানে কি বলেছে, রাশির ড্যাশ সমান সংখ্যামান ইন্টু ওই রাশির একক কী লিখবে, পরিমাপ। ওকে, আচ্ছা নেক্সট দেখে নাও। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। চলো সত্য মিথ্যাগুলো দেখে নিই, এক একটা দেখে নাও। কি আছে, পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি, এটা একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে। কেন সঠিক হলো? কারণ প্রকৃতির যা কিছু পরিমাপ করা যায় তাকেই কিন্তু ভৌত বা প্রাকৃতিক রাশি বলা হয়। ওকে। 2 নম্বর প্রশ্ন, প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠায়, এটা কিন্তু একদম ভুল, তাই ফলস। কেন? দেখো, প্রাণীদের বৃদ্ধির সময় শরীরের সব অঙ্গ সমান হারে বা একই গতিতে বাড়ে না। যেমন মানুষের শৈশব থেকে পূর্ণাঙ্গ অবস্থা পর্যন্ত মাথার তুলনায় হাত পা অনেক দ্রুত ও বেশি বাড়ে। 3 দাগের প্রশ্ন, সাপ খাদক হলেও খাদ্য নয়, এটি কিন্তু ভুল। দেখো, সাপ যেমন ব্যাঙ বা ইঁদুর খায়, মানে এখানে খাদক হলো, তেমনি সাপকেও ময়ূর, বাজপাখি বা চিল খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই সাপ একই সাথে খাদক এবং খাদ্য উভয়ই। ঠিক আছে। 4 দাগের প্রশ্ন কি বলেছে, কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, এটা একদম সঠিক। 4 নম্বরের প্রশ্ন বলছে, কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, এটা একদম সঠিক অ্যান্সার আছে। 5 বছর তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের উপর নির্ভর করে, এটি ফলস মানে ভুল। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর ঊর্ধ্বচাপের জন্য। তো এখানে যে 6 দাগের প্রশ্নটা কেন ফলস হলো, দেখো, যখন আমরা স্ট্র বা পাইপ দিয়ে পানীয় টানি তখন পাইপের ভেতরের বাতাস মুখে চলে আসে, তাই না? এবং পাইপের ভেতরে বায়ুচাপ থাকেই না, মানে কমে যায়, তখন পাত্রের পানির ওপর বাইরের বায়ুমণ্ডলের নিম্নচাপ বা পারিপার্শ্বিক চাপ কাজ করায় পানীয়টি পাইপে উপরে উঠে চলে আসে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে ধাতুর খনিজগুলি হলো ধাতুর আকরিক, এটাও ভুল, কারণ হচ্ছে সব খনিজ থেকে সহজে ও লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় না। যে সমস্ত নির্দিষ্ট খনিজ থেকে সস্তায় বা সহজে ধাতু পাওয়া যায় কেবল তাদেরই আকরিক বলে, তাই সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। নেক্সট চলে আসো, আমাদের একটা স্তম্ভ রয়েছে, দেখো ওজনেরটা হচ্ছে অপশান বি হবে অভিকর্ষ, কারণ কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে বস্তুর ওজন বা অভিকর্ষ বলা হয়। আচ্ছা 2টা হচ্ছে চুম্বকের সমমেরু, এটা ডি হবে। বিকর্ষণ, কারণ তোমরা জানো যে চুম্বকের দুটি, ধরো উত্তর মেরু বা দুটি দক্ষিণ মেরু পরস্পর কী করে, বিকর্ষণই করে। 3 দেখো ছুরি ধারালো অংশ। আচ্ছা এটা হচ্ছে তোমার হচ্ছে এফ, চাপ বেশি। ঠিক আছে, কারণ ধারালো অংশের ক্ষেত্রফল খুব কম হয়, অল্প বল প্রয়োগ করলেও সেখানে অনেক বেশি চাপ সৃষ্টি হয়। আচ্ছা তারপরে দেখো উটের পা, এটা কিন্তু হয়েছে চাপ কম। কী করে হলো, দেখো উটের পায়ের তলা চওড়া, মানে ক্ষেত্রফলটা বেশি হওয়ায় বালির ওপর শরীরের ওজনের চাপ কম পড়ে, ফলে পা বালিতে বসে যায় না। সময়টা এখানে সৌরদিন হবে। আর সাধারণ তুলা যন্ত্রটা অবশ্যই অপশানই হবে গ্রাম। এর 5 দাগে দেখো এখানে 1 নম্বরের প্রশ্ন দিয়েছে, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? উত্তর হচ্ছে অ্যাম্পিয়ার বা এ লিখলেও হবে।
দুয়েরটা বলছে বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন, উত্তর লিখবে দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, অতবার প্রশ্ন একদম সোজা, ঘড়িতে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় লাগে, 12 ঘন্টা, তোমরা জানো এটা। 3, নদীর বাঁধের জল কোন শক্তিতে সঞ্চিত হয়, স্থিতি শক্তি, ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো, নদী বা বাঁধের জলকে উঁচুতে ধরে রাখার ফলে তার অবস্থানের পরিবর্তনের জন্য তার মধ্যে কিন্তু একটা স্থিতি শক্তি জমা হয়। 4 নম্বরের প্রশ্ন, খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি, এটা উৎপাদক স্তর হবে। কি বললাম, 4এরটা হচ্ছে উৎপাদক স্তর, মানে একদম নিচের স্তর যাকে বলা হয়, সবুজ উদ্ভিদ যেটাকে বলা হয়। অতবার প্রশ্ন, কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ হয়, লিখবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। আচ্ছা, নেক্সট দেখো, এসআইতে ঘাতের একক কি, নিউটন হবে এটা। আচ্ছা, নেক্সট দেখো 6টা, আমরা বায়ুচাপ অনুভব করি না কেন, লিখবে, এটা একটু উত্তরটা বড়, আমি একটু বলছি, তোমরা লিখে নাও। দেখো, বা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে। দেখো, আমাদের শরীরের ভেতরের রক্ত ও অন্যান্য তরলের অভ্যন্তরীণ চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের সমান ও বিপরীত হওয়ায় এই দুটি চাপ পরস্পরকে নাকচ করে দেয়, তাই আমরা স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ টের পাই না। অথবা প্রশ্ন, বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান উপরে ওঠে, এটিও উত্তরটি লিখে না, আমি আস্তে আস্তে বলছি। এইভাবে লেখো, বিমানের ডানার বিশেষ অসমান আকৃতি এবং ডানার সামনের দিকটি সামান্য উপরে হেলে থাকার বৈশিষ্ট্যের কারণে। ঠিক আছে, নেক্সট চলে আসো 6এর দাগের প্রশ্ন। দেখো, পাললিক শিলা আগ্নেয় শিলার তুলনা করো আর জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয়, এখানে দুটি প্রশ্ন তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে, রেডি করে নাও। 2এরটা দেখো, ফসিল ফুয়েল কাকে বলে। ঠিক আছে, আর তামার আকরিকের নাম লেখো, তার সাথে উপযুক্ত উদাহরণ সহ সংকর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো। দেখো, এখানে ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, মানে একটু বলছি, লিখে নিতে পারো, তোমরা পাঠ্য বই পেয়ে যাবে যে কোটি কোটি বছর ধরে ভূগর্ভের তীব্র তাপ ও চাপে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ রূপান্তরিত হয়ে যে জ্বালানি সৃষ্টি করে তাকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলা হয়, যেমন কয়লা, পেট্রোলিয়াম। তামার আকরিকের নাম হচ্ছে কি, কপার গ্লান্স, গয়লয় আকার, দন্তের ন দন্তের স। ঠিক আছে, আর বাঘের তোমরা সংকর ধাতুর প্রয়োজনীয়তা পেয়ে যাচ্ছ। আজ এখানে লাইফ সায়েন্সের কয়েকটা শর্ট প্রশ্ন কিছু বুঝে নাও। দেখো কি আছে, ডোয়ারফিজম হলো বামনত্ব। বামনত্বটা কী জিনিস বোঝো, দেখো, মানবদেহের যে পিটুইটারি গ্রন্থি আছে না, সেখান থেকে খরিত গ্রোথ হরমোন, মানে যেটাকে STH বলা হয়, বা সোমাটোট্রপিক হরমোন ক্ষরণ স্বাভাবিকের চেয়ে কম হলে শরীরের বৃদ্ধি কী হয়, ব্যাহত হয়। এই অবস্থাকে বামনত্ব বলা হয়, অর্থাৎ বেটে হয়ে যায় মানুষ। 2 নম্বরটা কোনটি, কি আছে, অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়, এখানে অপশান সি করবে, পেক্টোরাল গার্ডেল, পেক্টোরাল গার্ডেল হবে। ঠিক আছে, আচ্ছা, এটাও অনেকে তোমরা বুঝতে পারবে না, আর বুঝিয়ে দিচ্ছি। দেখো, মানব কঙ্কালকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, মানে যা শরীরের মূল অক্ষ বরাবর থাকে, যেমন মস্তক, মাথা, বক্ষ, পঞ্জর, মেরুদণ্ড। আর পেক্টোরাল গার্ডেল মানে হচ্ছে অংশচক্র বা কাঁধের হাড় হলো উপাঙ্গীয় কঙ্কালের অংশ। হয়ে গেল। 3 নম্বরের প্রশ্ন, পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলিকে কী বলা হয়, পঞ্জর পেশি বলা হয়। বা ঠিক আছে, একটু বুঝিয়ে দিয়ে, এটা দেখো, আমাদের বুকের খাঁচার পাঁজরের হাড়গুলোর মাঝখানে ফাঁকা অংশে যে পেশি থাকে তাকে পঞ্জর পেশি বলে। এগুলো শ্বাসক্রিয়া মানে প্রশ্বাস নিঃশ্বাস চালাতে সাহায্য করে। শূন্যস্থান পূরণ আছে, দেখো, ফিমার ও শ্রেণীচক্রের অস্থিসন্ধি কি, বল আর সকেট, লিখবে এটা। আর 4 একটা আছে সত্যমিথ্যা, অধিক অক্সিজেন ও CO2 যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে, এটি একদমই সত্য আছে। আচ্ছা, এবারে দেখো, এখানে তোমার বড় প্রশ্ন দিয়েছে, একটা মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটা রেডি করে রাখবে। 2 দেহ ভর সূচক কাকে বলে, তোমার বন্ধু দেহ ভর সূচক 28.5, তার শারীরিক অবস্থা কীরূপ বলে তোমার মনে হয়, রক্তে উপস্থিত বিভিন্ন প্রকার রক্তকণিকা করে একটি করে কাজ লেখো। ওকে, তো এই ছিল তোমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার কিন্তু করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।